তো অ্যাভারেজ এনসিও বলছি হচ্ছে যখন ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু অঙ্কে থাকবে না, তখন আমরা এই সূত্র না লিখে সরাসরি টোটাল কস্টকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের অ্যাভারেজ এনসিও চলে আসবে। আর যখন থাকবে তখন আসলে এই সূত্র অ্যাপ্লাই করেই আমাদের বের করতে হবে। আচ্ছা, দেন এরপরে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমাদের থার্ড রিকোয়ারমেন্টে যেটা ছিল আরওআই। তো আরওআই বের করার সূত্রটা হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই এনসিও গুণ 100। অ্যাভারেজ ইএটি এইখানেই প্রথম, এর আগের রিকোয়ারমেন্টে 1,75,000-কে 5 দিয়ে ভাগ করে আমরা যে 35,000 টাকা পাবো সেটাকে আমরা হচ্ছে এনসিও 4 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, অ্যান্সারটা চলে আসবে। দেন এরপরে আমাদের যে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল সেখানে চাইছিল হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। যেহেতু আমাদের অঙ্কটা আয় অসমানের অঙ্ক, আর আয় অসমানের অঙ্কে এনপিভি বের করতে গেলে আমরা সিএফ এটি 1/1 + r⁴ এইভাবে করে আমরা সূত্রটা লিখবো, এবং কত বছর পর্যন্ত, অঙ্কটা যেহেতু 5 বছরের তাহলে 5 বছর পর্যন্ত আমরা লিখবো। তবে লাস্ট বছরের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালুর টাকা যদি থাকে তাহলে সেটাকে অ্যাড করে দিব। দেখো আমি এনপিভি 10%-এ আমি সূত্রটা লিখলাম। সূত্রটা হচ্ছে কি, ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু কিন্তু আমার আসলে নেই, ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু নেই। তো আমি এটা না চাইলে কিন্তু আমি এই ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস এটা আমি না লিখলেও পারতাম। এবার আমি মান বসাচ্ছি। আমাদের এই টেবিল থেকে যে প্রথম বছরে সিএফএটি 90,000, দ্বিতীয় বছরে 90,000, তৃতীয় বছরে 1,15,000, চতুর্থ বছরে 1,15,000, পঞ্চম বছরে 1,65,000, এই টাকাগুলোকে আমরা আর এর মান হচ্ছে 10%, এইগুলো দিয়ে আমি ক্যালকুলেশন করতেছি। যেহেতু আমাদের লাস্ট বছর ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু নাই, যে কারণে আমি এখানে প্লাস দিয়ে ওই শূন্য শূন্য লিখিনি, প্লাস শূন্য প্লাস শূন্য এটা আমি লিখিনি। আমরা এটা চাইলে লিখে দিতে পারি আমাদের ক্যালকুলেশনের জন্য। তো এই ক্যালকুলেশন করলে আসলে এই অ্যান্সারটা চলে আসে। তো এই এনপিভিটা হচ্ছে আমাদের প্লাস ফিগারে বের হয়েছে। আমরা কি 4 নাম্বার রিকোয়ারমেন্ট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পঞ্চম রিকোয়ারমেন্টে কি বলছে। পঞ্চম রিকোয়ারমেন্টে বলছে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলছে, আইআরআর। তো আমরা প্রথমে আইআরআর এর সূত্রটা দেখি। আইআরআর এর সূত্রটা হচ্ছে এই যে এল প্লাস এনপিভিএল বাই এনপিভিএল মাইনাস এনপিভিএইচ ইন্টু হচ্ছে এইচ মাইনাস এল। এখন কথা হচ্ছে যে আইআরআর করতে গেলে তোমাকে অবশ্যই মাস্ট বি দুইটা এনপিভি লাগবে, দুইটা এনপিভি থাকতেই হবে, তা না হলে হবে না। অলরেডি আমরা একটু আগে একটা এনপিভি বের করছি, যে এনপিভিটা প্লাস ফিগারে বের হয়েছে। এনপিভি যদি প্লাস বের হয় তাহলে আমার আর একটা এনপিভি লাগবে, অবশ্যই মাস্ট বি সেটা মাইনাস ফিগারে হতে হবে, নেগেটিভ হতে হবে। কথা ছিল এরকমের যে এনপিভি যদি প্লাস হয় তাহলে ডিসকাউন্ট রেট যা থাকবে সেটা বাড়াতে হবে। তাহলে আমার যেহেতু 10%-এ এনপিভি প্লাস ফিগারে আসছে, তো আমাকে ডিসকাউন্ট রেট বাড়াতে হবে। এখন কথা হচ্ছে আমি কতটুকু বাড়াবো। 10-এর বেশি হতে হবে। তাহলে 10-এর বেশি কত হতে পারে? 10-এর বেশি 15 হতে পারে। মানে অ্যাটলিস্ট অর্ধেকে চলে যাবে, প্রথম ধাপেই আমরা অর্ধেকে চলে যেতে পারি। যে 10-এর অর্ধেক কত? 5। তাহলে 15% করি। যদি সেখানে না মিলে তাহলে আমরা 16%, 20%, এভাবে করে আমরা করে ফেলবো। একটা না একটা পর্যায়ে এসে মিলবে। তবে ম্যাক্সিমাম অর্ধেক বাড়ালে বা অর্ধেক কমালে ও প্লাস ফিগারে দিয়ে দেয় বা মাইনাস ফিগার দিয়ে দিবে। তো আমরা অর্ধেক যদি বাড়াই তাহলে 15%। আমরা দেখো যে সেই 15% আবার শুধুমাত্র কি আর এর মানটাকে চেঞ্জ করছি। তো আমরা যখন এটা করব, আমরা পরীক্ষার সময় যখন আমরা করব তখন একটা কাজ করবো, এই 15%-এ আমরা আগেই 15% লিখবো না, আমরা আগে ক্যালকুলেটরে করে দেখবো যে এই ক্যালকুলেশনটুকু এই এনসিও বাদ দেওয়ার আগ পর্যন্ত এই টাকাটা কম হয় কিনা, 4 লাখের কম হয় কিনা। যেহেতু মাইনাস লাগবে, যদি কম হয় ওকে ফাইন, তাহলে আমরা সেই ক্ষেত্রে তখন আমরা এখানে 15 লিখবো আর কি। কিন্তু আমরা আগে লিখবো না কখন, আমরা আগে লিখবো না, আগে আমরা এখানে ক্যালকুলেটরে করব, করে দেখবো যদি এই টাকাটা 4 লাখের কম হয়, হ্যাঁ তাহলে আমরা 15% দিয়ে করব। যদি কম না হয় তাহলে আমরা আরেকটু বাড়াবো। এভাবে করে আমরা ক্যালকুলেশন করতে থাকবো। কথা কি বুঝাতে পারলাম? হুম। তো এই ক্যালকুলেশনটুকু করলে আসে হচ্ছে 3,69,714। আর এখানে হচ্ছে এনসি হচ্ছে 4 লাখ, বিয়োগ করে ফলাফলটা আসবে হচ্ছে আমাদের মাইনাস ফিগারে আসবে। তো এই এনপিভিটা পেয়ে গেলাম। এবার আমি এখানে মান বসাবো এল। আমাদের দেখো দুইটা রেট পাচ্ছি, একটা 10%, একটা 15%। এল হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, 10%। এনপিভি এল মানে এই 10%-এ যে এনপিভিটা বের করছিলাম, মানে লোয়ার ডিসকাউন্টে যে এনপিভিটা বের করছি সেটা বসালাম। এনপিভি এইচ মানে হায়ার ডিসকাউন্টে যে এনপিভিটা বের করছি সেটা হচ্ছে মাইনাস ফিগারে বের হয়েছিল। তো
যেহেতু এই এনপিভি এইচ এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, আর এনপিভি এইচ নিজেই মাইনাস চিহ্ন, তো আসলে মাইনাসে মাইনাসে একবারে কি আমি প্লাস আকারে লিখে দিতে পারি কিনা? আমি কিন্তু হ্যাঁ দেখো পারি। ভুল করে লিখছি মাইনাস, কিন্তু আমি এখানে যখন মান বসাইছি তখন কিন্তু প্লাস লিখছি। এটা কিন্তু আমি ভুল করে লিখছি তা না। আমাকে এটা মাথায় রাখতে হবে, যেহেতু এনপিভি এইচ টা মাইনাস হয় এবং এনপিভি এইচ টা যেহেতু মাইনাস ফিগারে বের হবে, সুতরাং এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এখানে এইচ মাইনাস এল, এইচ হচ্ছে 15%, মানে হচ্ছে 0.15, আর এল এর মান হচ্ছে 10%, 0.10। জাস্ট এরপরে আমরা এই ক্যালকুলেশনটা করলাম। আর আমরা জানি যে আইআরআর কে যেহেতু রেটের একটা ব্যাপার, রেট সবসময় আমরা পার্সেন্টে রাখবো। এই কারণে যে মানটা আমরা পাচ্ছি, যে অ্যান্সারটা পাচ্ছি, তার সাথে 100 গুণ করে এটাকে আমরা পার্সেন্টে রাখবো। ইউ আর এ ফিনান্সিয়াল অ্যানালাইস্ট অফ এ কোম্পানি। তুমি একটা কোম্পানির আর্থিক গবেষণাকারী। The directors of capital budgeting has asked you to analyze to proposal to proposed capital investment। মানে তোমাকে পরিচালক তোমার কাছ থেকে মূলধন বাজেটিং সম্পর্কে জিজ্ঞাসা করছে এবং তোমাকে দুইটা প্রস্তাবের মধ্যে তোমাকে অ্যানালাইজ করতে বলছে, মানে বিশ্লেষণ করার কথা বলছে। সেই দুইটা প্রজেক্ট হচ্ছে, একটা হচ্ছে প্রজেক্ট এ আর একটা হচ্ছে প্রজেক্ট বি। ইচ প্রজেক্ট হ্যাজ কস্ট টাকা 10,000। মানে প্রতি প্রজেক্টেরই কস্ট কত টাকা? 10,000 টাকা। মানে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের খরচ হবে 10,000 টাকা করে। তো আমি বলতে পারি যে আমার টোটাল কস্ট হচ্ছে আমাদের 10,000 টাকা। আর যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া না থাকে, অঙ্কে যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া না থাকে, তাহলে আমার টোটাল কস্ট যা, আমার এনসিও তাই হয়। কারণ এনসিও বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট প্লাস হচ্ছে ডাব্লিউসি। অ্যান্ড দ্য কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ প্রজেক্ট 12%। প্রত্যেকটা প্রজেক্টেরই কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 12%। দ্য প্রজেক্ট এক্সপেক্টেড নিট ক্যাশ ফ্লো আর অ্যাজ ফলোস। তো এখানে একটা জিনিস আমরা দেখতেছি যে এখানে দেয়া আছে হচ্ছে এক্সপেক্টেড নিট ক্যাশ ফ্লো দেয়া আছে। একটা জিনিস মনে রাখবো, যে যখন শুধু ক্যাশ ফ্লো থাকে তাহলে সেটা সিএফবিটি, আর যখন নিট ক্যাশ ফ্লো থাকে তখন সেটা সিএফএটি। ওকে, যদি শুধু ক্যাশ ফ্লো থাকে তাহলে সেটা সিএফবিটি, আর যদি নিট ক্যাশ ফ্লো থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই সিএফএটি। তো এখানে জিরো ইয়ার, আচ্ছা জিরো ইয়ারে এটা সবসময় এনসিও প্রকাশ করে। জিরো ইয়ার সবসময় এনসিও প্রকাশ করে, মানে বিনিয়োগ ইনভেস্টমেন্ট প্রকাশ করে। কারণ আমরা একটা কাজ শুরু করার জন্য প্রথমে হচ্ছে, আমরা যে কোনো কাজ শুরু করার জন্য প্রথমে তো জিরো ইয়ারে যে টাকা দেয়া থাকে সেটা সবসময় এনসিও প্রকাশ করবে, কারণ কোনো কাজ শুরু করার জন্য প্রথমে খরচ করতে হয়। সো জিরো ইয়ারে আমাদের সবসময় খরচ বুঝাবে। এরপরে 1 2 3 4 4 বছর দিয়ে আছে, 4 বছরে এগুলো সব হচ্ছে সিএফএটি। কারণ ওই যে নিট ক্যাশ ফ্লো বলা আছে, এই কারণে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টে বলছে কি ক্যালকুলেট ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের পে ব্যাক পিরিয়ড বের করো, নিট প্রেজেন্ট ভ্যালু বের করো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করো। প্রত্যেকটা প্রজেক্টের, তার মানে আমাদের এখানে দুইটা প্রজেক্টেরই কাজ করতে হবে। এখন যেহেতু এই অঙ্কটা আয় অসমানের অঙ্ক, আর আমরা জানি আয় অসমানের অঙ্কে যদি পে ব্যাক পিরিয়ড চাই তাহলে আমাদের সি ডট সিএফএটি ঘর করতে হয়, একটা অতিরিক্ত কলাম করতে হয় যেটা হচ্ছে সি ডট সিএফএটি। তো যেহেতু আমাদের অঙ্কে সিএফএটি দেয়া আছে, তাহলে তো আমাদের আর এক্সট্রা করার দরকার নাই। জাস্ট এই সিএফএটির পরেই জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে সি ডট সিএফএটির একটা ঘর করব। তাহলে প্রথম প্রজেক্টের জন্য, প্রজেক্ট এর জন্য আমরা 3টে টাকার ঘর করতেছি, ঠিক প্রজেক্ট বির জন্য আমরা 3টে টাকার ঘর করতেছি। আমরা একটা ছকে দেখাচ্ছি। এখন আমরা চাইলে এটাকে আলাদা আলাদা করে দেখাতে পারতাম, যে প্রজেক্ট এর জন্য একটা টেবিল করতাম, প্রজেক্ট বির জন্য একটা টেবিল করতাম। আমরা এভাবেও করতে পারি। অথবা এখানে দেখো যে প্রজেক্ট এ দিয়ে আমি কিন্তু এখানে প্রজেক্ট এর কাজটা করলাম, এখানে প্রজেক্ট বির কাজটা করলাম, টেবিলটা করে নিলাম। তো এই টেবিলটা বুঝতে কি আমাদের কোনো সমস্যা আছে কিনা তাই দেখো। যেহেতু আমাদের সিএফএটি দেয়া আছে, আমরা মনে রাখবো এটা যে সিএফএটি যেহেতু দেয়া আছে, অঙ্কে পে ব্যাক নিট প্রেজেন্ট ভ্যালু করতে গেলে আমার সিএফএটি দরকার হয়, আর পে ব্যাক পিরিয়ড করতে গেলে সি ডট সিএফএটি এর দরকার হয়। তাহলে যেহেতু সিএফএটি দেয়া আছে, তাহলে শুধুমাত্র সি ডট সিএফএটি এর জন্য একটা অতিরিক্ত কলাম করব। আমরা কি বুঝছি টেবিলটা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দেন পে ব্যাক পিরিয়ড বের করবো। তাহলে পে ব্যাক পিরিয়ডের সূত্র কি? আয় সমানের সূত্রটা আমরা লিখবো।
লেখার পরে এখানে যেহেতু দুইটা প্রজেক্ট, তাহলে প্রজেক্ট এর জন্য আলাদা করে বের করবো, প্রজেক্ট বির জন্য আলাদা করে বের করবো। তো ওই যে কথা ছিল এরকমের যে প্রথমে এ প্রজেক্টের খেয়াল করি যে এনসিও কত। প্রত্যেকটা প্রজেক্টেরই এনসিও হচ্ছে 10,000, কারণ এই যে বলে দিছে বিনিয়োগ 10,000 করে খরচ। তো 10,000 নাই, তাহলে এই যে 9,500 এটাকে আমরা সি ধরবো, সি ডট সিএফএটি সি ধরতে হয়। এর সোজা ইয়ার কে এ ধরবো, তারপরে হচ্ছে এই সি এর সোজা কোনাকুনি মানে বাম পাশে যে সিএফএটির মানটা থাকবে সেটাকে আমরা ডি ধরবো। ঠিক প্রজেক্ট এতে আমরা যেভাবে কাজটা করব, প্রজেক্ট বি তেও আমরা ঠিক সেম ক্যাটাগরিতে কাজটা করতেছি। প্রজেক্ট বির হচ্ছে এনসিও 10,000, 10,000 নেই, 10,000 একদম দেখো এখানে 10,000 টাকা আছে বিদায় এটাকেই আমরা সি ধরছি। সি এর সোজা ইয়ার এর মান হচ্ছে এ, আর এই যে একটু কোনাকুনি নিচে সিএফএটির মান হচ্ছে ডি। এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম, এই সূত্রটা লিখলাম, তারপর হচ্ছে প্রজেক্ট এ দিয়ে আমরা করলাম, প্রজেক্ট বি দিয়ে আমরা করলাম। ক্লিয়ার? আমরা পেব্যাক পিরিয়ড নিয়ে কনফিউশন আছে? আচ্ছা, প্রজেক্ট এতে আমাদের কোনো কনফিউশন আছে? সরি, পেব্যাক পিরিয়ডে আমাদের কনফিউশন আছে কি? না ভাইয়া। আচ্ছা, তো এরপরে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে যেটা আছে সেটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। তো নিট প্রেজেন্ট ভ্যালু আয় সমানের অঙ্ক, তো ওই যে সিএফএটি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি এখানে সূত্রটা লিখলাম, সূত্র নিয়ে কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, সূত্রে যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের কাজ কি? ওয়ার্কিং ক্যাপিটাল আর স্যালভেজ ভ্যালু তো নাই, আছে? তাহলে আমরা এটা লিখতেও না। পারি, নাও লিখতে পারি, কারণ আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালুটা লাস্ট বছরের সাথে যোগ করে দিব। যেহেতু নাই, আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। তো এরপরে আমি জাস্ট এখান থেকে মান বসাচ্ছি। প্রজেক্টের প্রথম বছরে 6,500, 3,000, তারপরে তৃতীয় বছরে 3,500, চতুর্থ বছরে হচ্ছে 1,500। আর আমাদের হচ্ছে বলে দিছিল যে কস্ট অফ ক্যাপিটাল বা আর এর মান কিন্তু বলা আছে যে 12% হচ্ছে আমাদের আর এর মান। তো এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম, ঠিক প্রজেক্ট এরটা ক্যালকুলেশন করলাম, একইভাবে প্রজেক্ট বির ক্যালকুলেশনটা করলাম, শুধুমাত্র মানটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। ক্লিয়ার আমরা? হুম। তাহলে আশা করি আমাদের এই রিকোয়ারমেন্টে কোনো সমস্যা নেই। দেন এরপরে যেটা চাইছে থার্ড রিকোয়ারমেন্টে বলছে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই। পিআই বের করার সূত্র হচ্ছে টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু বাই হচ্ছে এনসিও গুণ 100। 100 গুণ দিলে হয়, অনেক জায়গায় 100 গুণ না দিয়েও করে। তো আমাদের ইচ্ছা আমরা 100 গুণ দিয়ে করলে পার্সেন্টে দেখাবো, 100 গুণ না দিলে আমরা সংখ্যায় দেখাবো। তো আমি এখানে সূত্র লিখছি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করার সূত্রটা লিখছি। লেখার পরে তারপরে হচ্ছে আমি এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি ফর এ। এখন টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু কোনটা? সাধারণত এনপিভির যে সূত্রটা হয়, এই সূত্রের এনসিও বাদ দেওয়ার আগ পর্যন্ত, এনসিও বাদ দেওয়ার আগ পর্যন্ত যে ক্যালকুলেশন টুকু থাকে সেই ক্যালকুলেশন টুকুই হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। কি বুঝাইতে পারলাম? এনপিভির সূত্রে এনসিও বাদ দেওয়ার আগ পর্যন্ত যে ক্যালকুলেশন টুকু আমরা করি তার যে অ্যান্সার টুকু আসে সেটুকু হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। তার মানে হচ্ছে আমাদের প্রজেক্ট এ টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 11,640, আর প্রজেক্ট বির টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9,339, আর উভয় প্রজেক্টেরই এনসি হচ্ছে 10,000। দেখো আমি জাস্ট ক্যালকুলেশনটা করলাম এখানে। সেকেন্ড রিকোয়ার্ডে আসি। সেকেন্ড রিকোয়ারমেন্টে বলছে হুইচ প্রজেক্টস শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট। কোন প্রজেক্টটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট, যদি তারা স্বাধীন হয়। তো আমাদের এখানে একটা মতামত দিতে হবে। এখন মতামতের বিষয়টা হচ্ছে এরকমের যে এই যে তিনটা জিনিস আমি করলাম, এই তিনটা বিষয়ের উপরেই আসলে মতামত গুলো দেয়া যায়। যেমন পেব্যাক পিরিয়ডের মানটা লাইফ টাইম থেকে ছোট হতে হয়, তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করা যায়। মানে লাইফ টাইম হচ্ছে, দেখো এই প্রজেক্ট হচ্ছে 4 বছরের, পেব্যাক পিরিয়ড মানে আমি যে টাকাটা পরিশোধ করতেছি সে টাকাটা আমি কতটুকু সময়ের মধ্যে আমি ফেরত পাবো সেটা। তো এই টাইমটা যদি আমাদের যে লাইফ টাইম আছে লাইফ টাইমের থেকে কম হয় তাহলে প্রজেক্টকে অ্যাকসেপ্ট করা যায়। নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হলে সেটা ভালো। প্রফিটেবিলিটি ইন্ডেক্স,
এটা 1-এর থেকে বেশি অথবা 100%-এর বেশি, মানে আমরা যদি সংখ্যায় বলি তাহলে 1-এর উপরে থাকবে, আর যদি আমরা শতকরাতে বলি তাহলে সেটা 100-এর উপরে থাকবে। তো এর উপরে ভিত্তি করে আসলে আমাদের কমেন্টসটা করা হয়। তো আমরা একটু দেখবো যে প্রত্যেকটার মান, দেখো যে পেব্যাক পিরিয়ডের দিকে যদি তাকাই তাহলে দেখো দুইটারই যে পেব্যাক পিরিয়ডের সময়টা সেটা কিন্তু লাইফ টাইমের থেকে কম। এটাও 2.14, এটা 3, মানে দেখো টাইমটা কিন্তু কম, 4 বছরের কম। এনপিবি একটা প্লাস একটা মাইনাস, তাহলে এনপিবি কি মাইনাসটা তো ভালো না, ভালো না না ভালো না। আচ্ছা, তো আর পিআই দেখো একটা 100%-এর বেশি আর একটা 100%-এর কম। হুম এখন তাহলে আমাদের এখানে আসলে ভালোটা কি? এখানে আমরা দুইটা প্রজেক্টের মধ্যে আমরা কাকে অ্যাকসেপ্ট করব? নিঃসন্দেহে যে সব শর্ত ফিল আপ করছে সে, তাই না? হুম তাহলে সব শর্ত ফিল আপ করছে কে বলতো? পেব্যাক পিরিয়ড এরকম, এরও মানে 4 বছরের কম, এরও 4 বছরের কম, এর এনপিবি প্লাস এর এনপিবি মাইনাস, এর পিআই 100%-এর বেশি, এর পিআই হচ্ছে 100%-এর কম। তার মানে সব কোটা ফিল আপ করছে কে? প্রজেক্ট এ ফিল আপ এ করছে না? হুম সব কোটা ফিল আপ করছে হচ্ছে প্রজেক্ট এ। তাহলে এর যে প্রজেক্ট এ এবং বির মধ্যে পার্থক্যটা কোন কোন জায়গায় হচ্ছে? পিভিপি তে পার্থক্য তো হয়নি, হয়েছে? না, বুঝি পিআইতে পার্থক্য হইছে। মানে পিভিপি তে হচ্ছে যে পিভিপি তো আসলে দুইজনেরই লাইফ টাইম থেকে ছোট, হুম তাহলে পিভিপি তে তো কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে এনপিবি, এনপিভি আর পিআই। এনপিবি তে যে আর পিআই তে যে। তাহলে আমি শুধুমাত্র এই সমস্যাটার জায়গাটার জন্য আমি বলে দিব। তাহলে আমি এখানে লিখলাম প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট, যদি তারা স্বাধীন হয়, বিকজ ইটস এনপিবি ইজ পজিটিভ, এর এনপিবিটা পজিটিভ, এন্ড পিআই গ্রেটার দেন 100, এবং এটা এর পিআইটা 100%-এর বেশি। এখন যদি দুইটা প্রজেক্টে যদি সেম থিওরি অ্যাপ্লাই হতো, তাহলে আমরা স্বাধীন যখন হবে তখন আমরা চাইলে দুইটাই নিতে পারি, তাই না? স্বাধীনতার ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটাই নেয়ার অধিকার আছে। দেন এরপরে বলছে হচ্ছে 3 নম্বরে যেটা বলছে, হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। বলছে কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা হবে ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি তারা পরস্পর বর্জনশীল হয়। তাহলে পরস্পর বর্জনশীল মানে হচ্ছে কি, আমি তো দুইটা নিতে পারবো না কখনোই, আমাকে একটাকে ছেড়ে দিতেই হবে। তাহলে আমি এইখানে দেখো যে ওই সেম জিনিস আমি এই তিনটা বিষয়ের উপরে যদি ছেড়ে দিতে চাই, তাহলে কাকে ছেড়ে দিতে হবে আমাকে? নিঃসন্দেহে প্রজেক্ট বি কে ছেড়ে দিতে হবে। বি কে ছেড়ে দিয়ে আমাকে কি একে নিতে হবে। কারণ হচ্ছে কি, ওই যে দেখো যে পেব্যাক পিরিয়ড, হ্যাঁ কম ঠিক আছে, এখন কম হলেও যেহেতু কম্পেয়ারিং এ আসতেছে তখন যে বেশি কম সে ভালো, তাই না? যে বেশি কম হবে হুম সে ভালো হবে। নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালুতে তো তেমন কোনো পরিবর্তনই নাই, কারণ নিট প্রেজেন্ট ভ্যালু একজন তো প্লাস আর একজন তো মাইনাস, মাইনাস তো অটোমেটিক বাদ। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, একজন 100%-এর বেশি আর একজন 100%-এর কম, তাহলে যে কম সে তো বাদ। তাহলে আমাদের আলটিমেটলি কমেন্টসটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, দেখো বলছে প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বিকজ ইটস পিআই ইজ হায়ার দ্যান প্রজেক্ট বি। কারণ এখানে আমাকে বলা লাগবে না যে এনপিবি, আমরা চাইলে ওইটাও বলে দিতে পারি যে ইটস এনপিবি ইজ পজিটিভ এন্ড পিআই ইজ গ্রেটার দ্যান 100%, বা আমরা গ্রেটার দেন এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই উপরে যা লিখছি এখানেও সেম জিনিসটাই লিখতে পারি। তবে হচ্ছে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ তো পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স মানে লাভ, এই লাভের সূচকতা, তো লাভের সূচকে যে বেশি সেটা দিয়েই আমরা বলে দিতে পারি যে আমরা এটাই নিব ওইটা বাদ দিব। প্রবলেম 6 বলছে কান্ট্রি ওয়ালপেপারস ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ দ্য মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এ এন্ড বি। এই প্রতিষ্ঠানটা বিনিয়োগ বিবেচনায় আছে দুইটা, সে দুইটা প্রজেক্ট হচ্ছে বলছে হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, মানে তারা পরস্পর বর্জনশীল প্রকল্প। এটুকু আমরা মাথায় রাখবো যে এই প্রজেক্ট দুটো হচ্ছে পরস্পর বর্জনশীল, মানে একটা নিলে আর একটা বাদ দিতে হবে। দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল কে ইজ 15%, মানে কে দেয়া আছে হচ্ছে 15%, বা যেটাকে আমরা আরো বলতে পারি, এন্ড রিস্ক ফ্রি রেট হচ্ছে 10%, এবং রিস্ক ফ্রি রেট হচ্ছে তোমার 10%। The firms has gathered the following basic cash flow
অ্যান্ড রিস্ক ইন্ডেক্স ডাটা ফর ইচ প্রজেক্ট। এখানে ক্যাশ ফ্লো দেয়া আছে। আচ্ছা, একটু আগে একটা কথা বলছিলাম যে ক্যাশ ফ্লো মানে কি যেন বলছিলাম? ক্যাশ ফ্লো মানে হচ্ছে সিএফবিটি, হ্যাঁ, আর নিট ক্যাশ ফ্লো মানে হচ্ছে নেট ক্যাশ সিএফএটি। ফ্লো মানে হচ্ছে সিএফএটি। সিএফএটি, সরি। তো ক্যাশ ফ্লো মানে সিএফবিটি, মাঝে মধ্যে সিএফএটি হতে পারে, মাঝে মধ্যে সিএফএটি হতে পারে কখন? যখন ট্যাক্স রেট, যখন ট্যাক্স রেট না থাকবে। তখন ট্যাক্স রেট থাকবে না, ইয়েস। আর এইখানে দেখো যে আমাদের তথ্যগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে দুইটা প্রজেক্ট দেয়া আছে, দুইটা প্রজেক্ট দিয়ে দিছে। এরপরে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রাথমিক বিনিয়োগ, মানে এই বিনিয়োগ মানেই হচ্ছে আমার এনসিও। এনসিও। এরপর হচ্ছে ইয়ার দেয়া আছে, 4টা ইয়ার দেয়া আছে। এরপরে রিস্ক ইন্ডেক্স দেয়া আছে, মানে যেটাকে আমরা আরআই বলি, ঠিক আছে, শর্ট করে আমরা আরআই বলি। তো রিকোয়ার্ডে বলছে হচ্ছে কি, ফাইন্ড দ্য নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অফ ইচ প্রজেক্ট ইউজিং দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল। মানে আমাকে যেটা বলছে হচ্ছে এনপিভি বের করতে বলছে। এখন এনপিভি বের করতে বলছে এই দুইটা পার্সেন্টের মধ্যে কোন পার্সেন্টটা দিয়ে, সেটা বলে দিছে কস্ট অফ ক্যাপিটাল উল্লেখ করে বলে দিছে যে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে করো, এটা দিয়ে করো। হুইচ প্রজেক্ট ইজ প্রিফার্ড ইন দিস সিচুয়েশন, মানে এই অবস্থায় কোন প্রজেক্টটা পছন্দ করবা সেটা বলছে। তো আসি আমরা সেই বিষয়টা যদি একটু চিন্তা করি, তাহলে দেখো যে আমাদের এখানে ট্যাক্স রেট নাই। যেহেতু ট্যাক্স রেট নাই, সেহেতু আমাদের যে সিএফবিটিটা দেয়া আছে, সেই সিএফবিটি আর সিএফএটি না, সেটা সিএফবিটি আর সিএফবিটি থাকলো না, সেটা সিএফএটি হয়ে গেল। তাহলে প্রথম প্রজেক্টে দেখো প্রত্যেকটা বছরের আয় সমান, তার মানে এটা কি আয় সমানের সূত্রে অ্যাপ্লাই হবে। আর পরের বছরেরটায় মানে পরের প্রজেক্টে এটা কিন্তু আয় অসমান। দেখো মিল নেই, প্রথমটায় মিল আছে। তাহলে প্রথমটার জন্য আমাদের দেখো বলছিলাম যে আয় সমানের সূত্র হচ্ছে এটা, আয় সমানের সূত্র এটা, যে এ বাই আর সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট, যদিও এর সাথে প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন এই অংশটা আছে আমাদের। এই অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু না থাকায় আমি ওই অংশটাকে বাদ দিয়ে গেছি, আমি ওই অংশটাকে লিখিনি, মাইনাস হচ্ছে এনসিও। এ হচ্ছে আয় সমানের সূত্রটা আমি লিখলাম, ঠিক আছে, এটাকে আমি আয় সমানের সূত্রটা লিখলাম। লেখার পরে এখানে এ দ্বারা বোঝা হচ্ছে কি, এ মানে হচ্ছে অ্যানুয়াল সিএফএটি, মানে বার্ষিক সিএফএটির পরিমাণ কত। বার্ষিক সিএফএটির পরিমাণ তো 6,000 টাকা। এনসিও কত? এনসিও তো 15,000, সেটা আমরা জানি। আর এর মানটা কত? আর এর মান দুইটা, 15% না 10%? বলেই দিছে যে এটা কস্ট অফ ক্যাপিটাল দিয়ে করতে বলছে, এটা কিন্তু বলে দিছে যে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে করো। 15%। হ্যাঁ, তাহলে 15% দিয়ে করো। তাহলে এইখানে আমরা লিখলাম, লিখে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করলাম। তো ক্যালকুলেশন আমি বুঝাবো না, জাস্ট আমরা এটা নিজেরা করে নিব। দেন দ্বিতীয় প্রজেক্টে মানে বি প্রজেক্টের জন্য আয় অসমানের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে সেই সূত্রটা হচ্ছে এই যে সিএফএটি 1 বাই 1 প্লাস আর টু দি পাওয়ার 1, এভাবে করে, যেহেতু 4 বছরের অঙ্ক, তো 4 বছরের এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সিএফএটি কই, এই যে সিএফএটি গুলো 6,000, 4,000, 5,000, 2,000। আর এর মান হচ্ছে 15%, মানে 0.15, 1, 2, 3 এভাবে করে আমরা ক্যালকুলেশন করবো। এনসিও কত? দ্বিতীয় বছরে এনসিও বলছে হচ্ছে, সরি, প্রজেক্ট বির এনসিও হচ্ছে 11,000। জাস্ট আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা করলাম। তো আমাদের এখানে যে কথাটা বলছে, আমাদের ওর সাথে একটা কমেন্টস বলছিল যে এই অবস্থায় আমরা কাকে পছন্দ করব। নিঃসন্দেহে দেখো যে যেহেতু আমাদের উপরে বলা ছিল যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট পরস্পর বর্জনশীল, তার মানে এখানে আমাকে একজনকে বাদ দিতে হবে। এখন এনপিবি, যেহেতু আমি এনপিবি পাইছি, এনপিবির উপরে যদি বেস করে কমেন্টস করি, তাহলে একজনের এনপিবি হচ্ছে 2,130, আর একজনের হচ্ছে 1,673। তো স্বাভাবিকভাবে যার এনপিবি ভালো, নিট প্রেজেন্ট ভ্যালু যার ভালো হবে, তাকে আমরা ভালো বলবো বা তাকে পছন্দ করবো। তাহলে আমি এখানে লিখলাম প্রজেক্ট এ ইজ প্রিফার্ড ইন দিস সিচুয়েশন, এই অবস্থায়, ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি তারা পরস্পর বর্জনশীল হয়। এক্সক্লুসিভ প্রজেক্ট, আচ্ছা, বিকজ অফ হায়ার এনপিবি, কারণটা বলে দিলাম যে এর এনপিবিটা বেশি, তাই তাই আমরা এটাকে পছন্দ করলাম। রিকোয়ার্ড বিতে বলছে হচ্ছে কি, ডিটারমাইন আরএডিআর ইউজিং সিএপিএম। আরএডিআর এর সূত্রটা আমরা জানি হচ্ছে কি, এই যে আরএডিআর এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরআই ইন্টু কে মাইনাস আরএফ। তাহলে আরএফ মানে রিস্ক ফ্রি রেট,
বলে দিয়েছিল, একটা 15% রেট ছিল আর একটা 10% বলছিল রিস্ক ফ্রি রেট। আর আই মানে রিস্ক ইন্ডেক্স, ওই যে একদম লাস্টে ছিল আমাদের এখানে রিস্ক ইন্ডেক্স 1.8, আর কেই হচ্ছে 15। জাস্ট আমরা এখানে দুইটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করলাম, শুধুমাত্র দুইটা প্রজেক্টে আমাদের রিস্ক ইন্ডেক্সের পরিবর্তন হয়েছে, এই কারণে আমাদের দুইটা জিনিস। আর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, রেট কথাটা যখনই থাকবে চোখ বন্ধ করে সেটাকে আমাকে পার্সেন্ট বানাইতে হবে। তো সেটা যদি পার্সেন্ট 100, যদি সেই সূত্রে যদি 100 গুণ না থাকে, তাহলে 100 গুণ করে নিয়ে আমাকে পার্সেন্ট বানাতে হবে। কথা কি আমি বুঝিয়ে পারছি? আমরা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো জাস্ট এরপরে সি নাম্বারে বলছে আরএডিআর, ইউজ দ্য আরএডিআর ফর ইচ প্রজেক্ট, ডিটারমাইন দ্য রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি। মানে আবার আমাকে এনপিভি বের করতে বলছে, তবে এবার ব্যবহার করতে বলছে আরএডিআর কে। মানে একটু আগে সেকেন্ড রিকোয়ারমেন্টে আমরা যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা বের করছি, ওই রেটটা দিয়ে আমাকে এনপিভি বের করতে বলছে। মানে আমি প্রজেক্ট মানে রিকোয়ার্ড এতে যে কাজ করছি সেম কাজই করব, শুধুমাত্র এখানে রেটটাকে চেঞ্জ করে দিব, দিলে হয়ে যাবে। তারপরে সেখানে বলছে, আবার বলছে হুইচ প্রজেক্ট ইজ প্রিফার্ড ইন দিস সিচুয়েশন, এই অবস্থায় তুমি আবার কাকে গ্রহণ করবে সেটাও বলছে। তো নর্মালি আমরা যদি দেখো যে ওই যে প্রজেক্ট এ তে আয় সমানের সূত্র অ্যাপ্লাই করলাম, শুধুমাত্র দেখো প্রজেক্ট এর রেট বের করছিলাম 19%, যে কারণে আমি 19% দিয়ে করলাম। আর প্রজেক্ট বি তে আমি বের করছিলাম 15%, তো 15% দিয়ে করলাম। এই যে, তো এখানে তো আসলে বোঝানোর কিছু নেই আশা করি। আছে আমাদের বোঝানোর কিছু আছে, বা বোঝার মতো আছে কিছু? না। না। আচ্ছা, দেন এরপরে কি এই শুধু এটুকু বললে তো হবে না, এর সাথে তো কমেন্টসও করে দিতে হবে, কারণ বলছে না যে এই অবস্থায় কাকে তুমি পছন্দ করবা। তাহলে এই অবস্থায় কাকে পছন্দ করবো? দুইজনের মধ্যে একজনের 832 টাকা এনপিবি, আর একজনের হচ্ছে 1673 টাকা, নিঃসন্দেহে তাহলে কি বি কে অ্যাকসেপ্ট করবো বা বি কে পছন্দ করবো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট অবস্থায়। কেন? কারণ এনপিবিটা বেশি। তো এই কমেন্টসটা আশা করি যা লেখা আছে এটা আমরা পড়লেই বুঝতে পারবো একবার। ওকে, কি আমরা কি বুঝছি? বুঝছি। আচ্ছা, লাস্ট রেকর্ড বলছে হচ্ছে কি compare and discuss your findings in A and C। মানে আমরা এ এবং সি তে, এ এবং সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা যে অ্যান্সার গুলো পাইছি, এই অ্যান্সারের উপর বলছে হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য ফার্ম অ্যাকসেপ্ট। মানে তুমি এ এবং সি নাম্বার রিকোয়ারমেন্ট কে তুলনা করে তুমি বলো যে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবা, মানে কোন প্রজেক্টটাকে তুমি রিকমেন্ড করবা অ্যাকসেপ্ট করার জন্য, সুপারিশ করবা কোনটাকে। তো নর্মাল ভাবে যদি একটা খেয়াল করি, দেখো প্রাথমিক অবস্থায় আমাদের রেট ছিল 15%, এবং এখানে প্রজেক্ট এর এনপিবি আসছিল 2310, এবং বির এনপিবি আসছে হচ্ছে 1673। কিন্তু যখনই প্রজেক্টটা রানিং হচ্ছে, যখন তার আর্থিক অবস্থার পরিবর্তনটা আসছে, যখন সে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটে চলে আসছে, তখন সেই রেট গুলো দিয়ে সে সি নাম্বারে এনপিভি বের করছে। দেখো প্রজেক্ট এর জন্য এনপিভি বের করছে 832 টাকা, আর প্রজেক্ট বি তে এনপিভিটা কিন্তু সেই আগের যা ছিল সেটাই আছে। তার মানে রানিং চেঞ্জের ফলে মানে পরিবর্তন হয়েছে, ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে এ প্রজেক্টের এনপিবি কমে গেছে, কিন্তু বি প্রজেক্টের এনপিবিটা কিন্তু কমে নাই, বরং এ প্রজেক্টের থেকে বি প্রজেক্টের এনপিবিটা বেশি আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি কি চেঞ্জের উপরে বললে আসলে কাকে বলা দরকার? নিঃসন্দেহে প্রজেক্ট বি কে বলা দরকার না? প্রজেক্ট বি কে আমার মানে মতামত দেওয়া উচিত না তাকে গ্রহণ করার জন্য? হ্যাঁ। আমি আবার একটু বলি, আমাকে বলছে এ এবং সি কে কম্পেয়ার করে, এর এনপিবি দেখো এ নাম্বার রিকোয়ারমেন্টে
প্রজেক্ট এর এনপিবি, আর সি নাম্বার রিকোয়ারমেন্টে প্রজেক্ট এর এনপিবি, প্রজেক্ট এর এনপিবি কিন্তু কমে গেছে আগের থেকে। আর এর রেকর্ডে প্রজেক্ট বির এনপিবি এবং সি রিকোয়ারমেন্টে প্রজেক্ট বির এনপিবি অপরিবর্তিত আছে। মানে আমি বলতে পারি যে তৃতীয় অবস্থায় প্রজেক্ট বির এনপিবিটা কিন্তু বেশি আছে। তার মানে চেঞ্জ হয়েছে, কারবারের আর্থিক অবস্থার চেঞ্জ হচ্ছে, তথ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু এই তথ্যের পরিবর্তনে এর তথ্য চেঞ্জ হচ্ছে, এর এনপিবিটা কমে গেছে, কিন্তু বির এনপিবিটা কমেনি, বির এনপিবিটা ঠিক আছে বা প্রজেক্ট এর থেকে বেশিই আছে। সো এই অবস্থায় আমাদের ডি নাম্বারের জন্য এই কমেন্টসটা আমরা করে দিব।